চট্টগ্রামের আমানবাজারে জঙ্গি আস্তানায় গোয়েন্দা পুলিশের অভিযান, ভারী অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম সহ ৩ জেএমবি সদস্য আটক। জামিনে মুক্ত হয়ে রাজশাহীতে আবারও নাশকতার চেষ্টা জেএমবি সদস্যদের, আতঙ্কিত নির্যাতনের শিকার অনেকেই, নজরদারির দাবি পুলিশের। পৌর নির্বাচনে প্রার্থীদের প্রচারণার সুযোগ থাকছে আর মাত্র একদিন, শেষ মুহূর্তের প্রচারণায় মুখর বিভিন্ন পৌর এলাকা। নেপাল বিজয়ী কিশোরী ফুটবলারদের গ্রামে এবার আলোর ঝিলিক, বিদ্যুৎ সংযোগে বিজয়ের স্বীকৃতি, উদ্ভাসিত হল ময়মনসিংহের কলসিন্দুর। এবং ফ্ল্যাট কিনতে অনেকেই হচ্ছেন প্রতারণার শিকার, বছরের পর বছর ঘুরেও বুঝে পাচ্ছেন না প্রাপ্য ফ্ল্যাট। আবাসন ব্যবসায় মন্দার জন্য এটিও দায়ী মত অর্থনীতিবিদদের। সময় সংবাদে সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। চট্টগ্রামে জঙ্গি সংগঠন জেএমবির আঞ্চলিক কমান্ডার ফারদিনের আস্তানা থেকে অত্যাধুনিক স্নাইপার রাইফেল, ১৯০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। আজ ভোরে বিশেষ অভিযান চালিয়ে ওই আস্তানা থেকে জেএমবির ৩ সদস্যকে আটক করা হলেও ফারদিনকে পাওয়া যায়নি। বড় ধরনের নাশকতা চালাতে সেনানিবাসের পাশে এই আস্তানা গড়ে তোলা হয়েছিল বলে ধারণা পুলিশের। সাখাওয়াত ত্রিপুরী ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জেএমবির এই গোপন আস্তানায় আমেরিকার তৈরি অত্যাধুনিক MK-11 স্নাইপার রাইফেল দেখে বিস্মিত শীর্ষ পুলিশ কর্মকর্তারা। তাদের দাবি, বাংলাদেশে এই ধরনের ভারী অস্ত্র এই প্রথম উদ্ধার হলো, তাও আবার জঙ্গি সংগঠন জেএমবির আস্তানা থেকে। শনিবার মধ্যরাতে গোয়েন্দা পুলিশ প্রথমে জেএমবির সদস্য ফয়সালকে আটক করে। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী হাটাজারির আমানবাজার এলাকায় সন্ধান মেলে এই আস্তানার, আর সেখান থেকে আটক করা হয় রাসেল এবং নয়ন নামে আরো দুজনকে। ৩ জনকে আটক করেছি। ওদের দেওয়া তথ্য মতে আমরা এখানে এসেছি। এটা ওদের যে কমান্ডার ছিল তার বাসা। এখান থেকে আমরা অত্যাধুনিক MK-11 রাইফেল এবং বিপুল পরিমাণ গুলি, গোলা বারুদ, এরপর হচ্ছে যে ডেটোনেটর যেগুলো আছে, এক্সপ্লোসিভ, এগুলো আমরা রিকভার করেছি। বোমা তৈরির সরঞ্জাম, তারপরে যে অত্যাধুনিক অস্ত্র, গোলা বারুদ সহ এগুলো পাওয়া গেছে। তো এটা তো জেএমবির তাদের যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা, এটারই একটা অংশ। কমান্ডার পলাতক ছিল, সেই এইখানে অবস্থান করতো আর কি। জঙ্গি আস্তানায় অস্ত্র, গুলি এবং বোমা তৈরি উপকরণের পাশাপাশি পাওয়া যায় বেশ কিছু সামরিক পোশাক। বড় ধরনের নাশকতা ঘটাতে এগুলো মজুত করা হয়েছিল বলে ধারণা পুলিশের। তারা নাশকতার উদ্দেশ্যেই তো এগুলি জড়ো করেছিল এখানে, এবং মনে হয় তো খুব তাড়াতাড়ি তারা কোনো এই ধরনের কোনো ঘটনা ঘটাতে যাচ্ছিল বলে আমাদের মনে হচ্ছে। বাড়ির মালিক জানায়, গত ৬ মাস আগে পরিচয় গোপন করে জেএমবির চট্টগ্রাম আঞ্চলিক কমান্ডার ফারদিন এই বাসাটি ভাড়া নিয়েছিল। আমরা এখানে এতগুলি মানুষের মধ্যে কেউ যদি একটুখানি আমরা টের পাইনি, দেখি এই ফোলাটা এইরকম, যেখানে যদি সিঙ্গেল হইতো তাহলে বা আমি বুঝতে পারতাম যে বা সিঙ্গেল মানুষ এটার ভিতরে যান, কারণ ওর ওয়াইফ আছে, বাচ্চা আছে। এর আগে গত ৫ এবং ৬ অক্টোবর নগরের কর্ণফুলী ও বাইজিত এলাকায় এ ধরনের দুটি জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছিল পুলিশ। পরে পুলিশের উপর গ্রেনেড হামলা চালাতে গিয়ে জাবেদ নামে এক জঙ্গি সদস্য নিহত হয়েছিল। চট্টগ্রামের আমানবাজার থেকে কমল দে, সময় সংবাদ। জামিনে মুক্ত হয়ে রাজশাহী অঞ্চলে আবারও নাশকতার চেষ্টা চালাচ্ছে জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। এতে আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামবাসী ও তাদের নির্যাতনের শিকার অনেকেই। রাষ্ট্রপক্ষের কৌশলী বলছেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকায় জেএমবি সদস্যরা সহজে জামিনে বের হয়ে যাচ্ছে। তবে পুলিশের দাবি, এই সদস্যদের প্রতি তাদের বাড়তি নজরদারি রয়েছে। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন সাইফুর রহমান রকি। সর্বহারা দমনের নামে ২০০৪ সালে জেএমবি রাজশাহীর বাগমারা, নওগাঁ রানীনগর ও আত্রায়ে প্রকাশ্য দিবালোকে হত্যা করে প্রায় অর্ধশত নির্দোষ মানুষকে। ২০০৭ সালে জেএমবির শীর্ষ নেতাদের অনেকের ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড হলেও জামিনে মুক্ত আছেন অনেকেই। পুনরায় তারা সংগঠিত হয়ে বড় ধরনের নাশকতার চেষ্টা চালাচ্ছে বলে আশঙ্কা এলাকাবাসীর। সবশেষ গেল শুক্রবার বাগমারার আহমদিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা এরই শামিল বলে ধারণা তাদের। এরা বোমা বাস করা মানে তার একটা ইঙ্গিত এখানে যে আবার জেএমবি মাথা ছাড়া দিয়ে উঠছে। অনেক জেএমবি ছাড়া পাইছে, তেনারা তো এখন বের হয়ে এগুলো কাজ করতেছেন, হয়তো বা ভবিষ্যতে এটা হতে না পারে আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করি। তবে বিষয়টি নিয়ে ভিন্নমত পোষণ করে জামিনে থাকা জেএমবি সদস্যদের উপর নিয়মিত নজরদারি রাখা হচ্ছে বলে দাবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার। নির্দিষ্ট সময় পর পর তাদেরকে ডাকা হয়। সরকারের পক্ষ থেকে তদারকি আছে বলেই তো আমরা তথ্যগুলো জানি।
যে তারা জামিন পেয়ে সেখানে তাদের স্বাভাবিক জীবনযাপন প্রমাণ দিয়েছে, তারা নির্দোষ, এটার সাথে জড়িত নয়। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, আইনের ফাঁকফোকর দিয়ে জেএমবি সদস্যরা জামিনে মুক্তি পেয়ে যাচ্ছেন। ইনভেস্টিগেশন যেভাবে তারা করেছে, ইনভেস্টিগেশনের ফাঁকফোকর তো পৃথিবীর সব জায়গায় আছে। যাদের বিরুদ্ধে হয়তো দুই একটা সাক্ষী আসতে পারে না, তারা হয়তো ছাড়া পেতে পারে, কিন্তু ছাড়ার সংখ্যা খুব কম আছে, কনভিকশনই সব হয়েছে। জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই কৌশলী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, বাগমারা, রাজশাহী। সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে পৌর নির্বাচনের প্রচারণা, আর তাই শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। শেষ মুহূর্তের প্রচারণায় মুখর হয়ে উঠেছে দেশের বিভিন্ন পৌর এলাকা। প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে প্রার্থীরা দিনরাত চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকাগুলো। শীত উপেক্ষা করে ভোরের আলো ফুটতেই প্রার্থীরা পৌঁছে যাচ্ছেন ভোটারদের দুয়ারে। নির্বাচনে জয়ী হতে প্রার্থীরা ভোট চাইছেন ভোটারদের কাছে আর দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। কিছু কিছু এলাকায় আবার দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইছেন কেন্দ্রীয় নেতারা, আর সেই সুযোগে ভোটাররাও প্রার্থীদের কাছে তুলে ধরছেন তাদের বিভিন্ন দাবি দেওয়া। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন, সাতক্ষীরা পৌরসভায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম এবং চট্টগ্রামের পটিয়া পৌরসভায় আছেন রিপোর্টার কমল দে। নির্বাচনী প্রচারণার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছে মামুনের কাছে। মামুন, শাফিন, এই পৌষে কিন্তু জমে উঠেছে নির্বাচনের হাওয়া। আপনি জানেন যে আগামীকাল দুপুরের ভেতরে নির্বাচন এলাকা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে বহির্গতদের এবং আগামীকাল রাত 12টা থেকে 1 জানুয়ারি রাত 12টা পর্যন্ত সকল ধরনের নির্বাচনী প্রচারণা, সমাবেশ, মিছিল সবকিছুই আসলে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন অফিস থেকে। শাফিন, আপনাকে জানিয়ে রাখি, এই জন্যই কিন্তু একেবারে শেষ মুহূর্তে প্রার্থীরা কিন্তু সরব একেবারে তাদের শেষ সময়টুকু কাজে লাগাতে তারা জনসংযোগে সকাল থেকে নেমে পড়েছেন এবং তারা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, বিভিন্ন মোড়ে মোড়ে যাচ্ছেন, তারা জনসংযোগ করছেন। আপনাকে জানিয়ে রাখি যে সোনারগাঁ পৌরসভায় আমরা এখন রয়েছি এবং সোনারগাঁ পৌরসভায় কিন্তু 4 জন মেয়র পদে লড়ছেন, যার ভিতরে একজন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন সাদিকুর রহমান, যিনি বর্তমান মেয়র, তিনি স্বতন্ত্র পদপ্রার্থী এবার, এবং অ্যাডভোকেট ফজলে রাব্বি নৌকা প্রতীক নিয়ে, মোশাররফ হোসেন ধানের শীষ নিয়ে এবং AKM শহীদুল আজাদ স্বতন্ত্র থেকে লড়ছেন। এছাড়া কাউন্সিলর রয়েছেন 34 জন, এর ভিতরে 6 জন সংরক্ষিত মহিলা আসনের জন্য লড়বেন। তো শাফিন, এই সোনারগাঁ পৌরসভা এবং তারাবো পৌরসভা, নারায়ণগঞ্জে মোট 5টি পৌরসভা রয়েছে। এই 5টি পৌরসভার ভিতরে কিন্তু এই 2টি পৌরসভায় এবার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই 2টি পৌরসভায় কিন্তু বিপুল সংখ্যক ভোটার রয়েছে। যদি সেই সংখ্যাটা আপনাকে জানাতে চাই তাহলে বলতে হয় যে 1,01,139 জন ভোটার রয়েছে এই 2টি পৌরসভায়। তার ভিতরে সোনারগাঁ পৌরসভায়, যে পৌরসভায় আমরা বর্তমানে অবস্থান করছি, সেই পৌরসভায় রয়েছে মোট ভোটার 22,442 জন, যার ভিতরে পুরুষ ভোটার 11,510 জন এবং নারী ভোটার 10,912 জন। তো এই যে বিপুল সংখ্যক ভোটার রয়েছে এই সোনারগাঁ পৌরসভায়, তারা কিন্তু আগামী 30 ডিসেম্বর তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্ধারণ করবেন। শাফিন, আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু সকাল থেকে এসে বিভিন্ন মোড়ে কথা বলেছি, বিভিন্ন চায়ের দোকানে যারা বসে থাকেন তাদের সাথে কথা বলেছি আমরা। তারা বলছেন যে আসলে মূল লড়াই কিন্তু নৌকা এবং ধানের শীষে হতে চলেছে। যদিও এখানে স্বতন্ত্র পদপ্রার্থী যিনি, তার সমর্থকদের সাথেও আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে আসলে এবার ত্রিমুখী একটা লড়াই হতে চলেছে সোনারগাঁ পৌরসভায়। স্বতন্ত্র আর কি বিদ্রোহী প্রার্থী যিনি আছেন সাদিকুর রহমান বর্তমান মেয়র, তিনি এবং নৌকা এবং ধানের শীষ, এই ত্রিমুখী লড়াই হতে চলেছে সোনারগাঁ পৌরসভায়। তো শাফিন, আগামীকাল রাত 12টার ভেতরে কিন্তু সকল ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ রাখার নির্দেশ বন্ধ হয়ে যাবে আগামীকাল রাত 12টার মধ্যে, এবং 1 জানুয়ারি রাত 12টা পর্যন্ত কিন্তু কোনো ধরনের জনসংযোগে অংশ নেওয়া যাবে না। এবং এই জন্য শেষ মুহূর্তে কিন্তু প্রার্থীরা একদম বলা চলে যে আদা জল খেয়ে নেমে পড়েছেন নির্বাচনের মাঠে এবং তারা কিন্তু জনসংযোগে ব্যস্ত রয়েছেন। আমরা কিন্তু তাদের সাথে কথা বলেছি, আমাদের মুঠোফোনে কথা হয়েছে তাদের সাথে। তারা জানিয়েছেন যে আসলে কিছুক্ষণের ভেতরেই তারা আবার জনসংযোগে নামবেন এবং সে সময় আমরা তাদের চিত্র সংগ্রহ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শাফিন, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত শেষ। এখন আমরা চলে যাচ্ছি সাতক্ষীরায়, সেখানে রয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম। শাফিন।
মামুন, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে সাতক্ষীরায় যে পৌরসভার নির্বাচনী প্রচার প্রচারণা তার সংক্ষিপ্ত যে চিত্র সেটি হচ্ছে যে এখানে বিরামহীন যে প্রচারণা, প্রার্থীদের কাছে প্রার্থীরা যে ভোটারদের কাছে দোয়া প্রার্থনা এবং দাঁড়ে দাঁড়ে যাওয়া এবং মানুষের সাথে কথা বলা সবকিছুই চলছে কিন্তু সাতক্ষীরা পৌরসভাতে সকাল থেকে। এবং আমরা যেটি এখানে এসে দেখতে পেয়েছি যে প্রার্থীরা বিরামহীন তৎপরতা তারা চালিয়ে যাচ্ছে, যেহেতু সোমবারে নির্বাচনী প্রচার প্রচারণার শেষ দিন এবং রোববার আজকে অর্থাৎ আগামী 2 দিনের মধ্যে সকল ভোটারদের কাছে পৌঁছাতে হবে প্রার্থীদের কাছে। এজন্য আপনারা প্রার্থীদের সেই চেষ্টা, ভোটারদের মন জয় করার চেষ্টা, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটে আকৃষ্ট করার চেষ্টা চলছে। মূলত 4 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শাহাদাত হোসেন আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাসকিন আহমেদ চিস্তি বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজহার হোসেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নাসিম ফারুক খান এখানে খেজুর গাছ মার্কা নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রায় 80,000 ভোটার এখানে এই পৌরসভাতে রয়েছে এবং পাশাপাশি 38 জন কাউন্সিলর এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমরা যেটি আভাস পেয়েছি এখানে আসলে ত্রিমুখী একটি লড়াইয়ের আভাস এখানে পাওয়া যাচ্ছে এবং এই লড়াইয়ে যারা শরিক হয়েছেন তারা কিন্তু তাদের সাথে কথা বলেছি এবং তারা যেটি বলেছেন যে এখানে তারা সুষ্ঠু নির্বাচন চান এবং এখানে তারা মানুষ যাতে এখানে মডেল যে পৌরসভা গঠনের যে চেষ্টা বা মডেল যে পৌরসভার স্বপ্ন এখানকার সাধারণ মানুষ দেখছেন এবং এখানকার মানুষের যে মৌলিক চাহিদা, নাগরিক যে সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধাগুলো দেখছেন সেটি যিনি বিজয়ী হবেন এবং এই প্রার্থীদের মধ্য থেকে যারা বিজয়ী হবেন তারা তাদের স্বপ্নটাকে পূরণ করবেন, এটাই কিন্তু এখানকার সাধারণ মানুষের প্রত্যাশা এবং প্রার্থীরাও কিন্তু তারা সে লক্ষ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন এবং শেষ মুহূর্তের প্রচার প্রচারণা এবং সময়টাকে কাজে লাগানোর জন্য কিন্তু প্রার্থীদের আপ্রাণ চেষ্টা তারা চলছে এবং সুষ্ঠু নির্বাচন তারাও আশা করছেন। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা পৌরসভা থেকে নির্বাচনী সর্বশেষ খবর। চলে যাচ্ছি চট্টগ্রামের পটিয়ায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কমল দে। ধন্যবাদ তরিকুল। চট্টগ্রামে এবার 10টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো দক্ষিণ চট্টগ্রাম হচ্ছে পুরাতন পৌরসভা, পটিয়া পৌরসভা। মূলত শহরতলি হিসেবে পরিচিত পটিয়া পৌরসভা এবার মেয়র পদে রয়েছেন 4 জন। তার মাঝে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বর্তমান মেয়র হারুনুর রশিদ এবং বিএনপি তৌহিদুল ইসলাম এবং জাতীয় পার্টি শামসুল ইসলামের মধ্যে মূলত এই ত্রিমুখী লড়াইটি হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ভোটার মধ্যে প্রায় ভোটার রয়েছেন 34,926 জন, যেখানে কেন্দ্র রয়েছে 18। আর এর মধ্যে আমরা দেখছি সাধারণ যে কাউন্সিলর যে 9টি পদ, সেই 9টি পদের মধ্যে প্রার্থী রয়েছেন 45 জন এবং সংরক্ষিত প্রার্থী রয়েছেন আসনের মধ্যে প্রার্থী রয়েছেন 10 জন। এক্ষেত্রে যে প্রধান যে 3 দল আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে হারুনুর রশিদ এবং বিএনপি তৌহিদুল ইসলাম ধানের শীষ নিয়ে এবং জাতীয় পার্টির শামসুল আলম মূলত নাঙ্গল প্রতীক নিয়ে লড়াই করছেন এবং মূলত 3 জনের মধ্যে লড়াই হবে। আরেকজন রয়েছেন মোহাম্মদ ইব্রাহিম, যিনি স্বতন্ত্র প্রার্থী বিএনপি বিদ্রোহী প্রার্থী হিসেবে খেজুর গাছ মার্কা নিয়ে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক্ষেত্রে আমরা দেখেছি ভোর সকাল থেকে প্রার্থীরা কিন্তু এই তীব্র শীত কুয়াশা উপেক্ষা করে প্রচারণা শুরু করেছে এবং তারা একটি সময় 1 মিনিট তারা অপচয় করতে চায় না, তারা যেতে চায় জনগণের কাছে। অপরদিকে জনগণ কর্মকর্তারা বলছেন যে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন তারা বুঝে শুনে ভোট দেবেন, এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন এমন প্রার্থীকে তারা একটা আশঙ্কা করছেন যে নির্বাচন একটা সংঘাত হতে পারে কিংবা কেন্দ্র দখল বা সংখ্যা হতে পারে বলে তারা একটা আশঙ্কা করছেন। তবে এই বিষয়ে কথা বলছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং নির্বাচন কর্মকর্তাদের সাথে। তারা বলছেন একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নেওয়া দরকার সব জমি তারা ব্যবস্থা নিয়েছেন। অপরদিকে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন যাতে কোনো রকম বহিরাগত এলাকা অবস্থান না করেন সেই ব্যাপারে তারা ব্যবস্থা নিচ্ছেন এবং যাতে কোনো রকম সংঘাত না হয় সেরকম তারা অর্থাৎ বলা যায় সকাল থেকে চলছে প্রচারণা, শীত উপেক্ষা করে উভয় প্রার্থী প্রচারণা চালিয়ে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছেন। এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রামের পটিয়া থেকে নির্বাচনী প্রচারণা সর্বশেষ। আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। শাফিন। দর্শক, নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে এতক্ষণ সহকর্মীরা ছিলেন, এজন্য যুক্ত হয়েছিলেন চট্টগ্রামের পটিয়া পৌরসভা থেকে রিপোর্টার কমল দে, এর আগে সাতক্ষীরা পৌরসভা থেকে তরিকুল ইসলাম এবং সর্বপ্রথমে যে ছিলেন সোনারগাঁও পৌরসভা থেকে কামরুজ্জামান মামুন। আগামী 30 ডিসেম্বর জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন জনপ্রতিনিধিরা। বিশেষজ্ঞরা বলছেন নির্বাচন কমিশন এখনও জনগণের আস্থা অর্জন করতে পারেনি। রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অঙ্গীকারবদ্ধ হয় তবে একটি অবাধ নির্বাচন উপহার দেওয়া অসম্ভব কিছু হবে না বলে মনে করেন তারা। তোহা খান তামিমের রিপোর্ট।
আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে ভোটের মাঠ এখন সরগরম। প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাওয়া এই নির্বাচন একদিকে যেমন প্রার্থী ও দলের জনপ্রিয়তা যাচাইয়ের পরীক্ষা, তেমনি নির্বাচন কমিশনকেও প্রমাণ দিতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার। মানুষের আস্থা অর্জনে নিতে হবে পর্যাপ্ত পদক্ষেপ। যেখানেই আচরণবিধি ভঙ্গ হচ্ছে সেখানে তাদেরকে অ্যাকশনে যেতে হবে। আমরা দেখতেছি যে নির্বাচন কমিশন সেই শক্তভাবে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তারা যদি এখনো শক্তভাবে পদক্ষেপ নেন তাহলে কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে। স্থানীয় সরকার বিশেষজ্ঞদের মতে অন্যান্য দেশের তুলনায় বিভিন্ন কাঠামোতে দেশে নির্বাচন কমিশন কোনোভাবেই পিছিয়ে নেই। তবে সবার সহায়তা ছাড়া নির্বাচন কমিশনের একক উদ্যোগে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মতামত তাদের। নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনে কারো কোনো অঙ্গীকার নেই, সুতরাং নির্বাচনের পদ্ধতি অনেক ইম্পর্টেন্ট ফলাফলের চেয়ে। এখন সবাই ফলাফলমুখী, পদ্ধতি মেনে চলার জন্য হচ্ছে না। এটা নির্বাচন কমিশন ওয়ান অফ দ্য বিগেস্ট প্লেয়ার। নির্বাচন কমিশনের একমাত্র প্লেয়ার না। যখন যেখানে ব্যত্যয় ঘটবে স্বচ্ছতার সাথে এটাকে মোকাবিলা করতে হবে। ব্যর্থ হয়ে গেল এটা বলতে হবে যে আমি ব্যর্থ হয়েছি। দলীয় সরকারের অধীনে যখন একটি নির্বাচন কমিশন হয় তখন সেই নির্বাচন কমিশন সারাক্ষণ তটস্থ থাকে যে আমার প্রশাসন আমার হাতে নয়, রাজনীতিকদের নানান রকমের দাবি আমার উপরে থাকে এবং তারা নানান রকমের কাজ এবং প্রভাব তারা বিস্তারও করে ফেলে। দলগুলোর যারা নেতা আছেন শক্ত হাতে তাদের ক্যাডার এবং তাদের কর্মীদেরকে বলতে হবে যে তোমাদের বিরুদ্ধে আমরা যেন একটিও অভিযোগ না পাই। তাদের মতে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার মাধ্যমে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই পারে নির্বাচনী অনুকূল পরিবেশ নিশ্চিত করতে। একটি শক্ত নির্বাচন কমিশন এবং একটি ডিসিপ্লিন রাজনৈতিক দল, আমরা উই উইল হ্যাভ অ্যান এক্সেলেন্ট ইলেকশন। তোহাকান তামিম, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের প্রত্যন্ত অঞ্চলের কিশোরী ফুটবলারদের সাফল্যে আবারও উদ্বেলিত হলো ধোবাউড়া উপজেলা। তাদের অদম্য ইচ্ছাশক্তিতে এবার বিদ্যুৎ সংযোগ পেল সেই কলসিন্দুর গ্রাম, যেখানকার মেয়েরা নেপাল থেকে ছিনিয়ে এনেছে ফুটবলের ঐতিহাসিক বিজয়। শনিবার কলসিন্দুর সহ 9টি গ্রামে সেই বিজয়ের যেন স্বীকৃতি মিলল বিদ্যুৎ সংযোগ দেওয়ার মাধ্যমে। একদিকে বিজয় আর অন্যদিকে বিদ্যুতের আলো, পুরো গ্রামটি যেন ভাসছে খুশির বন্যায়। কলসিন্দুর থেকে ফিরে নিজামুদ্দিন লিটনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন দেবাশিস রায়। ময়মনসিংহ সদর থেকে প্রায় 80 কিলোমিটারের দীর্ঘ পথ পেরুলে দেখা মিলবে কলসিন্দুর গ্রাম, যে নিভৃত পল্লীর আলো বাতাসেই বেড়ে উঠছে বাংলার একালের যোদ্ধারা। বলছি গত 20 ডিসেম্বর নেপালের মাঠে এশিয়ান ফুটবল কনফেডারেশনে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে ফেরা অনূর্ধ্ব 14 নারী ফুটবল দলের নাজমা, তহুরা, রূপা আর তাসলিমাদের কথা, যাদের ফুটবল জাদুতে লাল সবুজের পতাকাকে নতুন করে চিনেছে বিশ্ববাসী। প্রবল পরিশ্রমী আর সহজ সরল সেই মেয়েদের গ্রামে এতদিন ছিল না কোনো বিদ্যুৎ ব্যবস্থা। শনিবার আধারে ঢাকা সেই গ্রামের মেয়েগুলো হঠাৎই উল্লসিত হয়ে ওঠে বিদ্যুৎ পাবার পূর্ণতায়। উচ্ছ্বসিত কণ্ঠে আলোড়িত হয় নতুন স্বপ্নের বুলি। আমরা এখন আমাদের প্রিয় যে মানুষগুলা খেলোয়াড়, ওদের খেলা দেখতে পারবো আর ওদের খেলা দেখে শিখবো। যখন খেলবো তখন আমাদের গ্রামের সবাই দেখতে পারবে বিদ্যুৎ আসছে, তার জন্য তারা টিভিতেও দেখতে পারবে। আমি এমন একটা প্লেয়ার হইতাম চাই যে সবাই বাংলাদেশের মিলিয়া, আমরা বাংলাদেশের মানুষেরই অনেকে মিলিয়া যেন আমরা বিশ্বকাপ খেলে আনতে পারি। এদিকে বিদ্যুৎ সংযোগ দিতে এসে সরকারের মন্ত্রীও বললেন ওরা এগোচ্ছে বিজয়ের পানে। একটা নতুন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ সারা বিশ্বের কাছে পরিচিত করতে তারা যুদ্ধ করছে। আমরা যুদ্ধ করছি না, আমাদের ফুটবলাররা যুদ্ধ করেছে। অন্যদিকে মেয়েদের অর্জনে বিদ্যুৎ পেয়ে খুশির যেন সীমা নেই গ্রামবাসীরও। ছোট ছোট বাচ্চারা যে খেলাধুলা করছে ওদের জন্য, ওদের উদ্যোগে আমরা কারেন্ট পাইছি। নেপালটা হারাইছে, আরো সামনে আরো হারাইবে। তবে যে মহিষী শিক্ষয়িত্রীর দূরদর্শিতায় কলসিন্দুর গ্রামের এত সুনাম, মেয়েদের নিয়ে তার স্বপ্ন আরো অনেক দূর। ওরা একদিন যেরকম অবহেলিত ছিল সেরকম ওরা এখন ফুটবলের সর্বোচ্চ শিখরে ওরা পৌঁছেছে। বিশ্বকাপ যেন ওরা খেলতে পারে, এটা যেন আমি দেখে মরতে পারি। সবার আশা দারিদ্র্য সীমায় বেঁচে থাকা এই রত্নগুলোর যত্ন নিলে আগামীতে ধরা দেবে আরো বিরল সম্মান। দারুণ উদ্যমী আর দৃঢ় প্রত্যয় এইসব কিশোরী এখন স্বপ্ন দেখছে বাংলাদেশকে নতুন সম্মানে সমুজ্জ্বল করার। স্বপ্ন দেখছে বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের শিরোপা অর্জনের। ধোবাউড়ার ঐতিহাসিক কলসিন্দুর গ্রাম থেকে দেবাশিস রায়, সময় সংবাদ, ময়মনসিংহ। সময় সংবাদে আরো থাকছে, নির্বাচনকে ঘিরে স্থানীয় অর্থনীতিতে বেড়েছে নগদ অর্থের প্রবাহ। চায়ের দোকান, ডেকোরেটর, ছাপাখানাগুলোতে বেড়েছে আয়, মূল্যস্ফীতির আশঙ্কা। প্রতারণা আবাসন ব্যবসার সঙ্গে প্রায় অবধারিতভাবে জড়িত একটি শব্দ। এমন অনেক ভুক্তভোগী আছেন যারা ফ্ল্যাট কিনতে আবাসন প্রতিষ্ঠানগুলোতে টাকা দিয়েছেন, কিন্তু বছরের পর বছর ঘুরিয়েও তাদের প্রাপ্য ফ্ল্যাট তো দূরের কথা,
পাওনা টাকাটাও ফেরত দিচ্ছেন না অনেক প্রতিষ্ঠান। অর্থনীতিবিদ আর রিহাব বলছে, অন্যান্য অনেক কারণের পাশাপাশি এক একটি প্রতারণার বাস্তব গল্পও আবাসন ব্যবসায় মন্দাভাবের অন্যতম কারণ। আবাসন শিল্পী নিয়ে আতিকুর রহমান তামালের 3 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। উত্তরার দক্ষিণখানের ব্লু ফ্লাওয়ার প্রকল্প বেশ খোলামেলা আবাসন প্রকল্পটির নির্মাতা প্রতিষ্ঠান মিশন গ্রুপ। তাদের এই প্রকল্পে প্রতিটি ফ্ল্যাটের দাম 45 থেকে 50 লাখ টাকা। নিজস্ব একটা আবাসনের স্বপ্নে এই প্রকল্পে অন্য অনেকের মতোই মমিন আনোয়ার 3 বছর আগে মিশন গ্রুপের হাতে তুলে দেন পুরো টাকা। কিন্তু চুক্তিপত্র অনুযায়ী চলতি বছরের মার্চে ফ্ল্যাট হস্তান্তরের কথা থাকলেও প্রকল্পটির নির্মাণ কাজই বন্ধ রয়েছে প্রায় বছর খানেক ধরে। আর এখন ফ্ল্যাট তো দূরের কথা, পাওনা টাকা চেয়েও পাচ্ছেন না তারা। একই রেসপন্স ফর দ্য লাস্ট 1 ইয়ার দিচ্ছি, দেব, হবে। মার্চে যেমন আমার ডেটটা ওভার হয়েছে, আই শুড বি ইন মাই ওন ফ্ল্যাট, সেখানে আমি এখন ভাড়া থাকছি আমার ফ্ল্যাট থাকা সত্ত্বেও, আই এম পেইং এ বিগ অ্যামাউন্ট। তাদের কাছে এখন গেলে যেটা হয়, তারা অ্যারোগেন্টলি বলে না, বাট সাইলেন্টলি বলে যে আপনারা যা করতে পারেন করেন। এ ব্যাপারে মিশন গ্রুপে যোগাযোগ করা হলে কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে উপস্থিত এই কর্মকর্তা নিজেও স্বীকার করেছেন ব্যাপারটি ঠিক হচ্ছে না। এখনো হ্যান্ডওভার তো করা হয়নি, কাজের অনেকখানি বাকি আছে। আপনি কি মনে করেন এটা স্বাভাবিক? না না, এটা স্বাভাবিক অবশ্যই না। যেটা আমি যদি ওখানে তাদের অবস্থানে থাকতাম, আমরা এই জিনিসটা করতাম যে আসলে এই ব্যাপারটা দেখেন। সংশ্লিষ্টদের মতে অনেকগুলো কারণের পাশাপাশি এই শিল্পের ভগ্নদশার এটাও একটা কারণ। এই ধরনের উদাহরণ একটা না, বহু উদাহরণই দেওয়া যাবে, বহু উদাহরণে আছে। অনিশ্চিত, মানে কবে শেষ করবে নোবডি নোজ। একদম কাজ ডেড ফেলায় বসে আছে, কাজই করতেছে না, তাহলে কি করবে? রিহ্যাব তাদের একটি উদ্যোগ থাকা দরকার যে কোন ধরনের অ্যাপার্টমেন্ট ব্যবসায়ীরা সময় মতো তাদের অ্যাপার্টমেন্টগুলো বুঝিয়ে দিতে পারছেন না। আমাদের মেম্বার হচ্ছে 1200, কিন্তু ডেভেলপার আছে বাংলাদেশে প্রায় 3500। আর আমাদের মেম্বাররা যদি কোনো অন্যায় করে আমরা তাদেরকে বহিষ্কার করি। তবে মিশন গ্রুপ রিহ্যাবের সদস্য হওয়ায় ব্যাপারটি সুরাহা করা হয় বলে তিনি জানিয়েছেন। এই রাজধানীতে ফ্ল্যাট কেনার নামে কত মানুষ প্রতারণার শিকার হয়েছেন বা হচ্ছেন, এর সঠিক সংখ্যা কে বা জানে। আবাসন খাতের সঙ্গে জড়িতরা বলছেন, এ থেকে রক্ষা পেতে একদিকে যেমন গ্রাহকদের সচেতন থাকা উচিত, অন্যদিকে সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত আইনি কার্যকর পদক্ষেপ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নগদ অর্থের প্রবাহ বেড়েছে স্থানীয় অর্থনীতিতে। চলতি মাসে চায়ের দোকান, ডেকোরেটর থেকে শুরু করে ছাপাখানাগুলোতেও আয় বেড়েছে উল্লেখযোগ্য হারে। এতে সাময়িক মূল্যস্ফীতির আশঙ্কা রয়েছে সংশ্লিষ্ট এলাকাগুলোতে। তবে নির্বাচনের পর প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন বাস্তবায়ন হলেই তা জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন এজি মাহমুদ। এই চায়ের কাপের মতোই এখন সারা দেশে উত্তাপ ছড়াচ্ছে পৌর নির্বাচন। প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীদের কর্মী সমর্থকদের ভিড় বেড়েছে স্থানীয় চায়ের দোকানগুলোতে। এতে আগের তুলনায় বিক্রি বেড়েছে চা, বিস্কিট, কোমল পানীয় সহ বিভিন্ন খাদ্যপণ্যের। সন্ধ্যার পরে অনেক প্রচন্ড লোকজন হয়, দোকানে জায়গা দিতে পারি না এবং আমার দোকানে অনেক লোকও বাড়িয়ে নিছি। খুবই ভালো বেচাকেনি হচ্ছে। নির্বাচনী প্রচারণায় বহুল ব্যবহৃত পোস্টার আর লিফলেটের ডিজাইনও চলছে পুরোদমে। ব্যস্ততা আর আয় দুটোই বেড়েছে ছাপাখানাগুলোতে। প্রায় 3 লক্ষ পোস্টার ছোট বড় মিলে করেছি। নর্মালি আমাদের অন্যান্য মাসে 2 লাখ 3 লাখ টাকা সেল হয়, কিন্তু নির্বাচনের উপলক্ষে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা সেল হয়ে গেছে অলরেডি। অন্য যে কোনো সময়ের তুলনায় ভিড় বেড়েছে ডেকোরেশনের দোকানেও। ব্যাটারি, মাইক আর মাইক্রোফোন ভাড়া নিয়ে গান আর ছন্দের সুরে চলছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনের কারণে মনে করেন 5-6টা করে মাইক প্রতিদিন যায়। অন্য মাসের চাইতে মনে করেন এমনি যদি 10,000 টাকা কামায়, এই মাসে 15,000 টাকা কামায়। নির্বাচনে ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী প্রার্থীর কর্মী সমর্থকরা ভিড় জমান মিষ্টির দোকানে। তাই মিষ্টির বাড়তি বিক্রি নিয়ে আশাবাদী বিক্রেতারাও। নরমালে 60-70 কেজি, এমনি নির্বাচনের সময় মিষ্টি যাবে 120-30-150 কেজি আর কি। এদিকে নির্বাচনী আচরণবিধি না মেনে নির্ধারিত ব্যয়সীমার অতিরিক্ত খরচ হচ্ছে বলেই স্থানীয় পর্যায়ে অর্থের প্রবাহ বেড়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। নির্বাচিত প্রতিনিধি জনগণের প্রত্যাশা মাফিক যদি কাজগুলো করতে পারেন এবং তাতে যদি জনগণের চাহিদা মেটানো যায়, তাহলে নির্বাচনের মাধ্যমে যে পজিটিভ ইম্প্যাক্ট সেটা অনেক বেশি দীর্ঘমেয়াদী বা সুদূর প্রসারী হতে পারে। নির্বাচন এলে রিকশা শুধুমাত্র যোগাযোগ নয়, হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণার অন্যতম গুরুত্বপূর্ণ বাহন। আর এই টাঙ্গাইল পৌরসভাতে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে রিকশা চালকদের দিন প্রতি আয় বেড়েছে প্রায় 100 থেকে 200 টাকা। এজি মাহমুদ, সময় সংবাদ, টাঙ্গাইল। নবগঠিত ময়মনসিংহ বিভাগে 1 জানুয়ারি বই উৎসব পালনের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বিভাগের 4 জেলায় প্রায় 43.5 লাখ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে নতুন বই। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, বছরের প্রথম দিনই বই তুলে দিতে পারায়
ঝরে পড়ার হার কমেছে। শিক্ষা কর্মকর্তারা বলছেন, জেলা ও উপজেলা সদর সহ প্রতিটি বিদ্যালয়ে বই উৎসব পালনে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। হোসেন আলী ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ। ময়মনসিংহ বিভাগের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে আগেই। এখন নতুন ক্লাসে উঠে নতুন বই হাতে পাওয়ার দিন গুনছে শিক্ষার্থীরা, আর শিক্ষকরা ব্যস্ত সময় পার করছেন নতুন বই গোছানোর কাজে। বইয়ের প্রতি যে বাচ্চাদের আনন্দ, যে নতুন বছর নতুন বই, এই আনন্দটা যেন ফুলফিল হয়, সেজন্য আমরা আগে থেকে বইটা সেট ওয়ারি গুছায় রাখতেছি। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, গত কয়েক বছর ধরে বছরের প্রথম দিনই বই তুলে দিতে পারায় ঝরে পড়া রোধের পাশাপাশি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। নতুন বইয়ের আলাদা একটা গন্ধ আছে, এই গন্ধটা আসলে ঝরে পড়া রোধ করেছে এবং শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হয়েছে। এতে ছাত্ররা খুব খুশি, কারণ প্রতি বছরে কিন্তু 1 তারিখ 2 তারিখে বইগুলো পেয়ে যায়। হ্যাঁ, এই জন্য ছাত্র উপস্থিতি অনেক বেশি, এবারে বাচ্চা কিন্তু নাই বললেই চলে। শিক্ষা কর্মকর্তারা বলছেন, জেলা ও উপজেলা সদর সহ প্রতিটি বিদ্যালয়ে বই উৎসব পালনে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটা স্কুলেই শিক্ষার্থীরা আসবে খালি হাতে এবং যাবে তারা বই নিয়ে। স্কুল মাদ্রাসা তারা আনুষ্ঠানিকভাবে বইটা বিতরণ করবে। ময়মনসিংহ বিভাগে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের 10,077টি শিক্ষা প্রতিষ্ঠানে 2,64,85,583 বই বিতরণ করা হবে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সময় সংবাদে আরো থাকছে, ভূমি অধিগ্রহণের অনুমোদন পাওয়ায় চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল স্থাপনে আর কোনো বাধা নেই, কমবে পণ্য খালাসের জটিলতা। রাজধানীর কামরাঙ্গীর চরে নার্গিস আক্তার নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যায় বাসায় ঢুকে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জান্নাতুল ইসলাম বৃষ্টি নামের আরেক গৃহবধূর রহস্যজনিত মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যৌতুক না পেয়ে তাকে হত্যা করা হয়। দুটি ঘটনাতে এই হত্যা মামলা দায়ের করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়, মুখে টেপ পেঁচিয়ে ও পরে শ্বাসরোধ করে গৃহবধূ নার্গিস আক্তারকে হত্যা করা হয়। নিহতের স্বামী দাবি করেছেন, ডাকাতরাই তাকে হত্যা করেছে। হাতের ব্রেসলাইট, কানের দুল, সে তারপরে মনে করেন আংটি, মানে অন্যান্য স্বর্ণ আর অনেকগুলো আছিল, হার মার যা আছিল এগুলা কইতে এটাকে দেখলাম যে সবগুলা বক্স পড়িয়া রয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের মূল ঘটনার তদন্ত চলছে এবং বাইরের লোক কিভাবে তালাবদ্ধ মূল ফটক পেরিয়ে ঘরে ঢুকে হত্যাকাণ্ড ঘটিয়েছেন সেটি তদন্ত করে দেখছেন তারা। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে দুজন অজ্ঞাতনামা লোক ঘরের মধ্যে ঢুকছিল, ঢুকে মহিলাকে তার হাত পা বেঁধে শ্বাসরোধ করে খুন করে পালিয়ে যায়। ওরা সবাইকে জিজ্ঞাসাবাদ করতেছি, তার স্বামীকে জিজ্ঞাসা করবো। মালিক দাবি করছেন যে গেটে চাবি তালা লাগানো থাকে এবং প্রত্যেক ভাড়াটের কাছে চাবি থাকে। তো আমাদের প্রশ্ন হলো যে এটা থাকলে তো ওই সময় বাইরের লোক কিভাবে ঢুকলো, তাদের তালা খুলে দিল কে? এদিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জান্নাতুল ইসলাম বৃষ্টি নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যৌতুকের জন্য বৃষ্টিকে হত্যা করা হয়েছে। ওর আম্মা বললো আসার সময় যে আমার কাছে টাকা চাইছে। কি জন্য টাকা চাইছে? ওদের বাসা পাল্টাইছে বা ওর হাজবেন্ড বাসুরের টাকা পারে না বিদেশ থেকে, টানাটানি আছে। ওনারা বলতেছে এটা নাকি ফাঁসি দিচ্ছে, কিন্তু ফাঁসি দেওয়ার কোনো আলামতই এখানে নাই। এটা সম্পূর্ণভাবে মার্ডার করা হয়েছে। হত্যাকাণ্ডের পরপরই বৃষ্টির স্বামী পলাতক রয়েছে এবং ভাটোরা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সামিউল মুইদ, সময় সংবাদ, ঢাকা। ভূমি অধিগ্রহণে সিডিএর অনুমোদনের পাশাপাশি সব জটিলতা কেটে যাওয়ায় স্থাপন হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল। 907 একর জমির উপর স্থাপিত বে টার্মিনালকে চট্টগ্রাম বন্দরের দ্বিতীয় ইউনিট হিসেবে তুলনা করা হচ্ছে। চট্টগ্রাম বন্দরে মাত্র 9 মিটার ড্রাফটের জাহাজ ঢুকতে পারলেও 14 মিটার ড্রাফটের জাহাজ প্রবেশের সুযোগ থাকবে বে টার্মিনালে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের 92% আমদানি রপ্তানি বাণিজ্য সম্পন্ন করার পাশাপাশি বছরে 13% হারে প্রবৃদ্ধি অর্জন করছে চট্টগ্রাম বন্দর। দিন দিন বন্দরের কাজের পরিধি বাড়লেও স্থান সংকুলন নিয়ে সমস্যা হচ্ছে। এই অবস্থায় নগরীর কাঠটলি এলাকায় 2 যুগ আগে জেগে ওঠা চরে শুরু হয় বে টার্মিনাল স্থাপনের প্রক্রিয়া। 2 বছর আগে এই প্রক্রিয়া শুরু হলো, নানা জটিলতার কারণে তা আটকে থাকে। যে দ্রুততার সাথে আমরা চাচ্ছি যে এই প্রবৃদ্ধি হোক, সেই দ্রুততার সাথে আমাদেরকে কিন্তু জেটি নির্মাণ এবং এই কার্যক্রমেও যেতে হচ্ছে, এবং যার জন্য আমরা বে টার্মিনাল এবং লালদিয়া এবং কেসিটি এই নির্মাণ কাজের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। একদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের রিং রোড এবং স্মার্ট সিটি, অন্যদিকে বন্দরের বে টার্মিনাল। এই দুপক্ষের টানা হেঁচড়ায় 16 মাস পার হয়ে যায়। আমরা প্রস্তাব দিলাম যে আপনার
এটা তো একটা দ্বিতীয় পোর্ট হচ্ছে, এই পোর্টের কারণে যাতে রিং রোড বাধাগ্রস্ত না হয়, অর্থাৎ যানজট মুক্ত রাখা যায়। আমাদের বলার আগেই ওনারা বলে ফেললেন যে ক্রসিং অবশ্যই থাকবে, আর কোনো আপত্তি নেই। একদিনও দেরি করে হয় নাই, তারপর দিন এটা আমরা দিয়ে দিলাম। সিডিএর অনুমোদন পাওয়ায় বে টার্মিনাল নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন বন্দর ব্যবহারকারীরাও। এখান থেকে কিন্তু সরাসরি নৌ চ্যানেলও আছে, এখান থেকে সরাসরি আপনার এই ট্রেনের আছে, ট্রাকও আছে। কাজে এই জায়গাতে বে টার্মিনালটা করলে পরে অ্যাট এ টাইম 30 থেকে 35টা জাহাজ ওখানে অঙ্গর করতে পারবে। বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, ড্রাফটের কারণে বিশাল আকৃতির মাদার ভেসেলগুলো চট্টগ্রাম বন্দরে প্রবেশ করতে না পেরে বহির্নোঙরে অবস্থান নিয়ে পণ্য খালাস করে। বে টার্মিনালে কার্যক্রম শুরু হলে সেই সমস্যার সমাধান হবে, সে সাথে বন্দরের কন্টেইনার জটের আশঙ্কাও দূর হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ইউরোপে অবৈধভাবে প্রবেশের প্রধান গেটওয়ে প্রাচীন সভ্যতার দেশ গ্রিস। কখনো শত শত মাইল হেঁটে, আবার কখনো ছোট্ট নৌকায় সমুদ্র পাড়ি দিয়ে জীবন বাজি রেখে গ্রিসে আসেন অভিবাসীরা। কিন্তু বেশ কয়েক বছর ধরে চলা অর্থনৈতিক মন্দার কারণে গ্রিসে আসা বাংলাদেশিরা সুখে নেই। এথেন্সের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলো ঘুরে বিস্তারিত জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি সোয়েব কবির। দেশ ছেড়ে প্রবাসের পথে পাড়ি জমিয়েছেন প্রায় 1 যুগ আগে। এরপর আর বাড়ি ফেরা হয়নি মুজাহিদের। গ্রিসে এসে এখনো বৈধতার কাগজপত্র পাননি। মন চায় বাবা মাকে দেখতে, কিন্তু ইচ্ছে থাকলেও নেই কোনো উপায়। বাংলাদেশে যাওয়া যাইতেছে না, তো বড় কষ্ট লাগতেছে, কিন্তু মা বাপের জন্য তো বড় মায়া লাগতেছে, কিন্তু কি করব, আমাদের ভাগ্যমন্দ। বাংলাদেশ থেকে ইরান ও তুর্কি হয়ে অনেকে মৃত্যু ঝুঁকি নিয়ে গ্রিসে আসলো, ভালো নেই কেউই। যারা আমরা পুরনো আছি তারা কিছুটা ভালো আছি, কিন্তু নতুনরা অনেক খারাপ অবস্থায় আছে, কাজকর্ম একদম বলতেই নাই, অর্থনৈতিক অবস্থা ভীষণ খারাপ। গ্রিসের অর্থনৈতিক মন্দার কষাঘাতে জর্জরিত হয়ে বাংলাদেশিদের অনেকে পাড়ি জমাচ্ছেন পার্শ্ববর্তী দেশগুলোতে। কয়েক বছর আগে যে পরিমাণে প্রবাসী বাংলাদেশি এখানে বসবাস করতেন, স্বাভাবিক কারণে সেই পরিমাণে প্রবাসী জনগোষ্ঠী এখানে আর নেই। কোনো কোনো প্রবাসী বাংলাদেশি এই বিশেষ অর্থনৈতিক অবস্থার কারণে বাংলাদেশেও ফিরে যাচ্ছেন। স্থানীয় বাংলাদেশি কমিটির এই নেতা জানালেন, গ্রিসের পাসপোর্টধারী বাংলাদেশির সংখ্যা একেবারেই হাতে গোনা। এখন যারা আমরা গ্রিসে বর্তমানে বসবাস করতেছি, যাদের দোকানপাট আছে এবং যাদের কাজ আছে, স্থায়ীভাবে তারই আমরা বসবাস করতেছি। গ্রিসে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলো, অর্থনৈতিক মন্দার কোনো উন্নতি এখনো দেখা যাচ্ছে না। বেশ কয়েক বছর ধরে চলা গ্রিসের অর্থনৈতিক মন্দার কারণে বেশ বিপর্যস্ত পুরো গ্রিসবাসী, আর এর প্রভাব পড়েছে পুরো বাংলাদেশি কমিউনিটির উপরে। আগে যেখানে 30,000-এর মতো বাংলাদেশি এখানে বসবাস করত, এখন তা কমতে কমতে এসে ঠেকেছে মাত্র 15,000-এ। তবে কখন বাংলাদেশিদের ভাগ্যের পরিবর্তন হবে তা কেউ জানে না। গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে শোয়েব কবির, সময় সংবাদ। পর্যটন শিল্পের বিকাশে সরকার ঘোষিত পর্যটন বর্ষ 2016 সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের ব্যবসায়ীরা। এই উপলক্ষে বিশেষ প্যাকেজ সহ নানা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে পর্যটন সচিব বলছেন, কক্সবাজারকে গুরুত্বপূর্ণ বিবেচনায় রেখে পর্যটন বছরকে সফল করতে সচেষ্ট সরকার। সুজয় নোবেলের তথ্য আর মোহাম্মদ ফরায়েজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 10 লাখ বিদেশি পর্যটক আকর্ষণের পরিকল্পনা নিয়ে 2016 সালকে পর্যটন বর্ষ ঘোষণা করেছে সরকার। আর বিদেশি পর্যটকের জন্য আকর্ষণীয় স্পট হিসেবে কক্সবাজারের গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে 120 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতের স্বচ্ছ জলরাশি, পাহাড়, ঝর্ণা, অপরূপ প্রকৃতি রয়েছে এখানে রয়েছে বৌদ্ধ ধর্মের নানা নিদর্শনও। সরকার ঘোষিত এ পর্যটন বর্ষকে ঘিরে বিশেষ ছাড় সহ নানা অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে পর্যটন ব্যবসায়ীরা। দেশি বিদেশি ফুড ফেস্টিভ্যাল থাকবে, আমাদের রুমের উপর স্পেশাল ডিসকাউন্ট থাকবে, মুভি নাইটের ব্যবস্থা করেছি এবং আমাদের যে সানসেট যে বারবিকিউ আছে ওখানে বিভিন্ন ধরনের আমরা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করেছি। পর্যটন বর্ষ উপলক্ষে 31 ডিসেম্বর থেকে 3 দিনব্যাপী মেগা বিচ কার্নিভালের আয়োজন করা হচ্ছে বলে জানালেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। গ্রাম বাংলার বিভিন্ন রকম ঐতিহ্য, যেরকম কাবাডি খেলা, হাডুডু খেলা, আমাদের বলি খেলা, আধুনিক খেলাগুলো, সার্ফিং, জেড স্কি, চাইল্ড কর্নারে কিছু বাচ্চাদেরও খেলার আয়োজন থাকবে। আর পর্যটন সচিব জানালেন, কক্সবাজারকে পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় রেখে পর্যটন বছরকে সফল করার চেষ্টা চালাচ্ছে সরকার। বিভিন্ন দেশের সাথে দ্বিপক্ষীয়ভাবে এবং UNWTOর মাধ্যমে আমরা যৌথভাবে এই বীজটাকে, বাংলাদেশের সমস্ত স্পটগুলোকে আমরা পপুলারাইজ করার জন্য একসাথে কাজ করব। সমুদ্র, পাহাড় ও প্রাচীন নিদর্শনের জনপদ কক্সবাজার। এক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হলে এ খাত থেকে জাতীয় রাজস্ব আয় বাড়বে ব্যাপকভাবে, এমনটাই মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, কক্সবাজার।
দেশের বাইরের খবর, ভেস্তে যেতে বসেছে সিরিয়ার শান্তি আলোচনার সব উদ্যোগ। শনিবার সিরীয় বাহিনীর হামলায় সে দেশের শক্তিশালী বিদ্রোহী দল জয়শ আল ইসলামের প্রধান জাহরান আলৌশের নিহত হওয়ার ঘটনায় এই আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। অন্যদিকে বিবিসি বলছে, জাতিসংঘের মধ্যস্থতায় দামেস্কের ক্যাম্প থেকে বিদ্রোহীরা যে সরে আসতে শুরু করেছিল তাও এই ঘটনার পর বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় জাতিসংঘ দেশটিতে শান্তি ফিরিয়ে আনতে 25 জানুয়ারি আসাদ সরকারের সঙ্গে বিদ্রোহী দলগুলোর বৈঠকের দিন ধার্য করেছে। আলেপ্পো ঘেঁষা বাশকোয় গ্রামে শনিবার সরকারপন্থীদের সাথে বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষের কথা জানিয়েছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটি দাবি করেছে, আল কায়দা সমর্থিত বিদ্রোহী দল আল নুসরা ফ্রন্ট সরকারপন্থীদের লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে দুপক্ষের কমপক্ষে 70 জন নিহত হন বলেও সংস্থাটি দাবি করেছে। এমন অবস্থায় সিরিয়া শান্তি আলোচনার প্রক্রিয়া এক পা এগিয়ে দুপা পেছায়। সম্প্রতি আসাদ সরকারের প্রতিনিধিরা জাতিসংঘের মধ্যস্থতায় বিদ্রোহী দলগুলোর সাথে বৈঠকে বসতে সম্মত হলে শান্তি আলোচনায় গতি আসে। কিন্তু গেল শুক্রবার সেদেশের শক্তিশালী বিদ্রোহী দল জয়শ আল ইসলামের প্রধান জাহরান আলৌশ প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর হামলায় নিহত হলে আবারও অনিশ্চয়তা দেখা দেয় শান্তি আলোচনায়। জাহরানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিদ্রোহী দলের এক নেতা আল জাজিরাকে বলেন, আসাদের দল পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। জাহরান সবসময়ই শান্তি আলোচনার পক্ষে ছিলেন। আলোচনার টেবিলে তিনি সিরিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন বলে আমরা আশ্বস্ত ছিলাম। কিন্তু এই হত্যাকাণ্ড সব বদলে দিয়েছে। স্পষ্ট বোঝা যাচ্ছে, সন্ত্রাসীদের আরো শক্তিশালী করতে এবং শান্তি প্রক্রিয়া বানচাল করতেই তাকে হত্যা করা হলো। এর মধ্য দিয়ে আগামীতে আরো হত্যাকাণ্ড চালানোর ইঙ্গিত দেয়া হলো। জাহরানের মৃত্যুর পরেই জাতিসংঘ আসাদ সরকারের সাথে বিদ্রোহীদের শান্তি আলোচনার জন্য 25 জানুয়ারি দিন ধার্য করে। জাতিসংঘের বিশেষ দূত বলেছেন, 18 মাসে যে উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনার প্রস্তাব সংস্থাটি দিয়েছে তারই প্রথম ধাপ হবে 25 জানুয়ারির বৈঠক। তবে আদৌ বৈঠক হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ এরই মধ্যে জাতিসংঘের মধ্যস্থতায় আসাদ সরকারের সাথে শান্তি চুক্তির অংশ হিসেবে দামেস্ক থেকে বিদ্রোহীদের প্রত্যাহারের যে প্রক্রিয়া শুরু হয়েছিল তা বন্ধ হয়ে গেছে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। ইসরায়েলে হামলার হুমকি দিয়ে আইএস প্রধান আবু বকর আল বাগদাদির নামে একটি অডিও বার্তা প্রকাশিত হয়েছে। শনিবার প্রকাশিত ওই অডিওতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের ওপর যে অত্যাচার ইসরায়েল করেছে তার প্রতিশোধ নেবে আইএস। 24 মিনিটের ওই অডিও বার্তায় সৌদি নাগরিকদের তাদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার আহ্বান জানানো হয়। বর্তমান সৌদি সরকারকে অত্যাচারী আখ্যা দিয়ে বলা হয়, আইএস দমনের জন্য যে 34 জাতির ইসলামী জোটের কথা দেশটি বলছে তা সম্পূর্ণ মিথ্যা। বার্তাটিতে যে কণ্ঠ শোনা যায় তা আসলেই বাগদাদির কিনা নিশ্চিত হতে পরীক্ষা চলছে। বার্তাটি কোথায় কখন রেকর্ড করা হয়েছে তা এখনো জানা যায়নি। নরেন্দ্র মোদীর আকস্মিক পাকিস্তান সফরের নিন্দা জানিয়েছে বিরোধী দল কংগ্রেস। কংগ্রেসের বেশিরভাগ নেতা মোদীর পাকিস্তান সফরের সমালোচনা করে বলেছেন, চিন্তা ভাবনা না করে মোদী এমন সিদ্ধান্ত নিয়েছেন যা কোনোভাবেই ভারতীয় সরকার প্রধানের কাছ থেকে কাম্য নয়। পাশাপাশি টুইটারের এক ঘোষণা দিয়ে মোদী বিষয়টির গুরুত্বও কমানোর চেষ্টা করেছেন। আর শিল্পপতি সজ্জাদ জিন্দালের মধ্যস্থতায় বৈঠক হওয়ার যে কথা ভারতীয় গণমাধ্যম বলছে তার সমালোচনা করে কংগ্রেস বলেছে, ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এগিয়ে নেয়াই ছিল এই বৈঠকের আসল উদ্দেশ্য। শুক্রবার নওয়াজ শরীফের জন্মদিনের শুভেচ্ছা জানানোর কথা বলে আকস্মিকভাবে পাকিস্তান সফর করেন নরেন্দ্র মোদী। अगर हम पीपल्स पार्टी की का पिछला ट्रैक रिकॉर्ड देखें तो पीपल्स पार्टी हमेशा से भारत के साथ अच्छे ताल्लुकात की हामी है। খেলার খবর, এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি20 আসরকে সামনে রেখে প্রাথমিক দল নির্বাচন করেছে বিসিবি। 2-3 দিনের মধ্যেই 25 থেকে 27 জন ক্রিকেটারের প্রাথমিক দল আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তবে কারা ডাক পেয়েছেন এই বিষয়ে পরিষ্কার করেননি তিনি। এদিকে বিসিবির কাছে জমা দেয়া প্রাথমিক দলে বিপিএল এ পারফর্ম করা বেশ কিছু ক্রিকেটার জায়গা পেয়েছেন বলে জানিয়েছেন আরেক নির্বাচক হাবিবুল বাশার। বিপিএল শেষে আবারও ব্যস্ত হচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এশিয়া কাপের আগে শর্ট ফরম্যাটে সিরিজ খেলতে জানুয়ারির মাঝামাঝিতে বাংলাদেশ সফর করবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তারপরই এশিয়া কাপ ও মার্চে ওয়ার্ল্ড টি20 আসর।
এই দুই বড় টুর্নামেন্টকে সামনে রেখে প্রাথমিক দল নির্বাচন করেছে বিসিবি। আমরা চেষ্টা করেছি বেস্ট পসিবল যারা টি-20-তে ভালো করতে পারে তাদের নিয়ে একটা প্রিলিমিনারি স্কোয়াড, সংখ্যাটা হবে 25 থেকে 27-এর মতো। এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে টি-20-র সাথে টেস্টের অন্তর্ভুক্তি হবে কিনা এই বিষয়টি এখনো চূড়ান্ত করেনি বিসিবি। তবে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন মনে করেন জিম্বাবুয়ে সহ আরও একটি দলের সাথে খেলা গেলে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে টাইগারদের প্রস্তুতিতে যোগ হতো বাড়তি মাত্রা। যেহেতু সামনে আমাদের এশিয়া কাপ এবং টি-20 ওয়ার্ল্ড কাপ, দুইটা টি-20 ফরম্যাটে খেলা, আর যেহেতু আমাদের টি-20 ফরম্যাটে খেলা খুব বেশি হয় না, তো যদি আমরা একটা খেলার সুযোগ পাই জিম্বাবুয়ে প্লাস আরেকটা দলের সাথে যদি খেলার সুযোগ পাই আমাদের প্রস্তুতিটা খুব ভালো হবে। কারণ ওয়ার্ল্ড কাপে যখন যাবো, এশিয়া কাপে যাবো, তখন আসলে নিজেদের প্রস্তুত করার সময়টা খুব বেশি থাকে না। বিপিএলে যারা ভালো করেছেন, আমাদের পুরনো যারা খেলেছেন কম বেশি সবাই আছেন, এদের নিয়ে ক্যাম্পটা শুরু হবে, তারপর আমরা আসলে চিন্তা করবো যে আমাদের নতুন কাউকে আমরা নিতে পারি কি পারি না। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সের উপর ভিত্তি করে তৈরি করা নতুন গ্রেডিং, যাতে বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে জানান প্রধান নির্বাচক। তবে নতুন তালিকায় 2-1 ক্রিকেটারের অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানান ফারুক আহমেদ। গত বছর আগের বছর একটা গ্রেডিং করা হয়েছিল, ওখান থেকে আমরা কারেন্ট পারফরমেন্স দেখে বা কিছু নতুন ছেলে এসে, আপনি জানেন যে ন্যাশনাল লিগ খেলছে, ওদের দেখে আমাদের যে লিস্টটা সরবরাহ করা হয়েছিল ওখান থেকে আমরা কিছু গ্রেডিং চেঞ্জ করেছি, কিছু ছিল ইনক্লুড করেছি। এটা চূড়ান্ত হয়ে যাবে খুব শীঘ্রই। আর বিসিবির সাথে এবারের চুক্তিতে বড় কোনো পরিবর্তন না হলেও 2-1 ক্রিকেটারের অন্তর্ভুক্তির সম্ভাবনার কথা জানান প্রধান নির্বাচক। মাহফুজুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামের আমান বাজারে জঙ্গি আস্তানায় গোয়েন্দা পুলিশের অভিযান, ভারী অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম সহ 3 জেএমবি সদস্য আটক। জামিনে মুক্ত হয়ে রাজশাহীতে আবারও নাশকতার চেষ্টা জেএমবি সদস্যদের, আতঙ্কিত নির্যাতনের শিকার অনেকেই, নজরদারির দাবি পুলিশের। পৌর নির্বাচনে প্রার্থীদের প্রচারণার সুযোগ থাকছে আর মাত্র একদিন, শেষ মুহূর্তের প্রচারণায় মুখর বিভিন্ন পৌর এলাকা। নেপাল বিজয়ী কিশোরী ফুটবলারদের গ্রামে এবার আলোর ঝিলিক, বিদ্যুৎ সংযোগে বিজয়ের স্বীকৃতি, উদ্ভাসিত হলো ময়মনসিংহের কলসিন্দুর। এবং ফ্ল্যাট কিনতে অনেকেই হচ্ছেন প্রতারণার শিকার, বছরের পর বছর ঘুরেও বুঝে পাচ্ছেন না প্রাপ্য ফ্ল্যাট। আবাসন ব্যবসায় মন্দার জন্য এটিও দায়ী, মত অর্থনীতিবিদদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি আর সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন START SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।